আমরা সেই প্রশ্নের উত্তর আমাদের গেস্ট এক্সপার্টের কাছে শুনবো। স্যার, ঠিকই বলেছেন, এই সিমটমটাও কিন্তু একটা কার্ডিনাল ফিচার্সের মতোই, অর্থাৎ যাদের এডিনয়েডের প্রবলেম থাকে তাদের আলটিমেটলি কী হয়েছে, মাউথ ব্রিদিং হয় তো, এবং একটা পর্যায়ে কিন্তু তার যে মুখ দিয়ে যেহেতু হা করা রয়েছে, মানে কেন তার স্যালাইভেশনটা হবে। দেখুন, আমরা কিন্তু মুখ যখন বন্ধ থাকবে অটোমেটিক্যালি আমরা কিন্তু ডিগ্লুটেট করব, অর্থাৎ গলধকরণ করে সেটাকে আমরা ভেতরে নিয়ে যাব। এখন যাদের এডিনয়েডের সমস্যা তার তো হা করে ঘুমাচ্ছে, তো হা করে ঘুমানোর ফলে আলটিমেটলি সে তার লালাটা, এটা তো ন্যাচারালি লালা তো আমাদের শরীরে প্রডিউস হবেই, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসে। তো যেহেতু লালাটা সে গলধকরণ করতে পারছে না, তখন ওই লালাটা অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। সো এটা কিন্তু এই এডিনোটনসিলাইটিস আক্রান্ত বাচ্চাদের একটি লক্ষণ, অর্থাৎ এই লক্ষণটা থাকলেও কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার বাচ্চাটির এডিনোটনসিলাইটিসে আক্রান্ত। স্যার, আমরা উপসর্গগুলো জানলাম যেগুলো দেখে সাধারণত চিকিৎসকরা নির্ণয় করে থাকেন যে একটি বাচ্চা অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে কিনা। অ্যাডিনয়েডটা কোন পর্যায়ে আছে এটা জানার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা সাজেস্ট করতে পারি? এক্স্যাক্টলি। তো পরীক্ষাটা আসলে আমরা করি কনফার্ম করার জন্য, এবং আমরা অপারেশনের কোনো প্ল্যানের জন্য আমরা এই পরীক্ষাটি করে থাকি। ডক্টর মারজান, তুমি দেখতে পারো যে আমি একটি কিন্তু এক্সরে প্লেট নিয়ে এসেছি। আপা, আসলে কি আমি চাই যে জনগণ বুঝুক, বাস্তব চিত্রটা দেখুক। এটা কিন্তু গতকাল আমার চেম্বারে একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে আসে, তো তার বাচ্চার এই সমস্যাগুলো, তখন আমি ধারণা করলাম যে তার এডিনয়েড বড় হতে পারে, যে কারণে আমি সিম্পল তাকে একটি এক্সরে ন্যাজোফ্যারিংস সাজেস্ট করলাম, এবং সেই ন্যাজোফ্যারিংসটা এক্সরে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ, এই এক্সরেটা করে সে যখন আমাকে দেখালো, এবং আমি খেয়াল করলাম, অর্থাৎ এই এক্সরেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, খেয়াল করুন আপনারা, এই হচ্ছে তার সেই এক্সরেটি, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে সাদা যে শ্যাডোটা আপনারা খেয়াল করছেন, আপা আপনি খেয়াল করেছেন, প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই খেয়াল করছেন, এই যে সাদা যে জায়গাটি, এটা কিন্তু দেখুন, এটা এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত হচ্ছে আমাদের ন্যাজোফ্যারিংসের আয়তন, তার মানে বলবো যে প্রায় 2/3 বেশি অংশ কিন্তু সে ব্লক করে রেখেছে, রাইট? এইটাই কিন্তু এডিনয়েড। তো আমরা কি করলাম তাহলে, এই এক্সরেটা করার মাধ্যমেই কিন্তু আমরা এডিনয়েডের মানে যে কি মাত্রায় আছে, কোন গ্রেডে আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। 4টি গ্রেড আছে ডক্টর মারজান, আমি এই ফাঁকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে গ্রেড 1, 2, 3, 4, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, তাই না? তো গ্রেড 1 যদি 1/3 আমরা বড় হয়, অর্থাৎ এটাকে যদি আমরা 3টি ভাগ করি, তার যে 1/3, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত যদি বড় হয়, সেটা হচ্ছে গ্রেড 1। যদি 2/3 হয়, সেটা হচ্ছে গ্রেড 2। 2/3 অতিক্রম করে গেলে গ্রেড 3, আর যদি একদম এই পুরোটা ব্লক করে যায়, সেটা হচ্ছে মোটা দাগে আমরা বলতে পারি গ্রেড 4। এবং এই গ্রেডিং দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে রোগীটির কখন অপারেশন করার দরকার। সাধারণত গ্রেড 1, 2তে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, ওষুধের মাধ্যমে চিকিৎসা, বা আমরা নিয়মকানুন মেনে চললে অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। 3-4-এ গেলে, এবং যদি বাচ্চার এই উপসর্গগুলো থাকে, তার নর্মাল লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু আমরা সার্জারিতে যাই। এছাড়াও কিন্তু আমরা ন্যাজো এন্ডোস্কোপি করেও কিন্তু বাস্তব চিত্র দেখতে পারি, অর্থাৎ নাকের মধ্যে একটি ক্যামেরা রিজিড এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করে আমরা এডিনয়েডের অবস্থাটা, লোকেশন প্লাস এর সাইজটাকে কিন্তু ডিটেক্ট করতে পারি। আচ্ছা ডক্টর, যদি কারো এডিনয়েডের সমস্যাটা হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে হবে, কি করণীয়? ডেফিনেটলি আমি প্রথমেই বলবো, আপা, ভয় পাবার কোনো কারণ নেই। এটার খুব সুন্দর সমাধান রয়েছে, এবং সেই সমাধানটা আমি আমার একটা পেশেন্টের ভিডিও দেখেই আমি আসলে বলতে চাই। তো ডক্টর মারজান শুরুতে যে ফিহা মামনির গল্প শুনিয়েছিল, ওই কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছিল। ওর আমরা কিভাবে চিকিৎসা করলাম সেটি নিয়ে একটি ভিডিও রয়েছে আমার পেশেন্টস ফলো আপ ইন হাউসে। মনে হচ্ছে একদম পুরো বন্যা, তাই না? আজকে আমরা ভাসতে ভাসতে হারিয়ে যাব মিনি কক্সবাজার খ্যাত ঢাকা শহরের অদূরে অবস্থিত চরবৈতা নামক একটি গ্রাম। আমরা এবারের পর্বে দেখাবো ছোট্ট একটা সোনামণির জীবনের গল্প। ফিহা, তুমি এখন কেমন আছো বলো? ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তোমার কি কোনো অপারেশন হয়েছিল? কি অপারেশন হয়েছিল? ও এটা বলার সাথে সাথে ও আসলে হা করলো, কারণ যখন ও আমার কাছে আসে আমি ঠিক একইভাবে ওর গলা হা করে আমরা দেখেছিলাম। আজকেও বরাবরের মতন একটু ওর গলার ভিতরটা দেখে নিলাম। ফ্যান্টাস্টিক, গলার ভিতরের এখন সেই টনসিলও নেই, সেই এডিনয়েডও নেই। জি, আমি ওর বয়স যখন 2 বছর, তখন থেকে ওকে আমি প্রবাসী নিয়ে গেছিলাম এমনি ঘোরানোর জন্য।
তো তখন একটা সমস্যা হয়েছিল, তখন ঠান্ডা লাগতো। তো আমরা প্রথম ভাবতাম যে এটা কোনো সিজনাল ফ্লু কিনা। তো ওখানে ডাক্তার দেখাইছি, ওরা খুব ভালো বুঝতে পারে নাই। দেশে চলে আসি, দেশে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়, আর আমি তো প্রবাসেই থাকি। তো আসার পরে আমি এখানে কয়েকটা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে এবং শিশু বিশেষজ্ঞ দেখাইছি। তো ওনারা ওষুধপত্র দেওয়ার পরে ভালো হইতো। তো হওয়ার পরে আবার 1 সপ্তাহ না যেতেই আবার হাসি কাশি শুরু হয়ে যেত। আমরা ওকে কোনো ঠান্ডা এবং ফ্রিজ ছাড়াও কোনো নর্মাল খাবার খাওয়াইতে পারতাম না, কারণ ওর অনেক ঠান্ডা এবং কাশি, সাথে জ্বর। মনে হইতো যে ওর অনেক কষ্ট হইতেছে, কিন্তু নাক তো এমন অবস্থা, মানে বড় মানুষ যেমন নাক ডাকতেছে ওরকম নাক ডাকতো, মানে এত শব্দ, পাশে একটা মানুষ শুয়ে থাকাটাই মানে হয়ে যায়, এত শব্দ হইতো। কি হয়েছিল আমি একটু ব্যাখ্যা করি এই মুহূর্তে। আপনারা দেখুন, আমি যদি ফিহার একটি ছবি আঁকি, নাকের ছিদ্র দিয়ে বাতাস এভাবে ঢুকে মানব দেহে এবং এটা আলটিমেটলি শ্বাসনালীতে হয়ে ফুসফুসের মধ্যে আসে। আর এটা হচ্ছে জিহ্বা, এই দুটো হচ্ছে টনসিল, এটা আলা জিহ্বা। আমরা ফিহার খাতে লক্ষ্য করেছিলাম এই যে একটি জিনিস আমি আঁকলাম, এটা হচ্ছে এডিনয়েড। আপনারা এখন চিন্তা করুন, এটি যদি এভাবে ব্লক করে রাখে তাহলে কিন্তু দম নেওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল, রাইট? এই নাক দিয়ে যে বাতাসের যে গতি এদিক দিয়ে যে যাবে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। কেন? কারণ একটা এডিনয়েড বড় হয়েছে। এই এডিনয়েডটাই ছিল তার শত্রু, সাথে ছিল টনসিলগুলো খোলা। এই টনসিল খোলার কারণে এবং এডিনয়েড বড় হওয়ার কারণে ওর এই কষ্টগুলো হতো। আপনার এখন কি অবজারভেশন অপারেশনের পর? জি আলহামদুলিল্লাহ, আমি তো খুবই খুশি এবং আমার মনে হয় মাঝে মাঝেই আটকে উঠি, আজকে থেকে কি আবার শুরু হবে নাকি আগের মতো কাশি, এরকম মনে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু 1 মাস 1 সপ্তাহ পের হয়ে গেছে, আগে তো 5 দিনের বেশি ভালো থাকতো না কখনোই। যত ভালো অ্যান্টিবায়োটিক এবং ইনজেকশন দেওয়ার পরে 2 থেকে 5 দিন ভালো থাকতো। আলহামদুলিল্লাহ 1 মাস 1 সপ্তাহ পার হয়ে গেছে, একটা ফোঁটা মেডিসিন তার শরীরে পড়ে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যেই সমস্যাটি তার মধ্যে ছিল সেটি যেহেতু দূর হয়ে গেছে, আর তাই তো ফিহা এখন ভালো হয়ে গেছে। অসম্ভব সুন্দর স্যার। ফিহা এবং তার পরিবারের মানুষের মুখে হাসি এবং স্বস্তি দেখে সত্যিই কিন্তু খুব ভালো লাগলো।